আচ্ছা, তো আমরা চলে এসেছি আবার নতুন ক্লাস নিয়ে। আজকে যে চ্যাপ্টারটা আমরা করব সেটা ক্লাস 12-এর ফিজিক্যাল কেমিস্ট্রির দ্বিতীয় চ্যাপ্টার, দ্রবণ বা সলিউশন। তো আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে দ্রবণ, বা ইংলিশে বলা হয় সলিউশন। দ্রবণ বা সলিউশন কি? আসলে দ্রবণটা হচ্ছে দ্রাব প্লাস দ্রাবকের মিশ্রণ হচ্ছে দ্রবণ। দ্রাব ও দ্রাবকের মিশ্রণকে আমরা দ্রবণ বলে থাকি। এবার বলছি দ্রাবটা কি, দ্রাব হচ্ছে আর দ্রাবকটা কি, এটা আমরা এখন জানবো। দেখো, ধরো তুমি 1 গ্লাস জল নিয়েছো, সেই 1 গ্লাস জলে 1 চামচ চিনি করলে, তাহলে কি হচ্ছে, দুজনের মিশ্রণ বা তিনজনের মিশ্রণ যে তৈরিটা হলো সেটা হচ্ছে একটা দ্রবণ। কিন্তু এই যে জল আর চিনির মিশ্রণটা পেলাম, এখানে দ্রাবটাকে, দ্রাব হচ্ছে যার পরিমাণটা আমরা কম নিলাম। 1 গ্লাস জল আর 1 চামচ চিনির মধ্যে কম পরিমাণটা কার? চিনির। সেই কারণে যে দ্রবণের মধ্যে যেই পদার্থ বা পদার্থগুলোর পরিমাণ কম থাকে তাদেরকে আমরা দ্রাব বলে থাকি। স্বাভাবিকভাবে যার পরিমাণটা বেশি তাকে আমরা বলি দ্রাবক। অর্থাৎ দ্রাবক মানে বেশি পরিমাণ বা পরিমাণ বেশি। তো ব্যাপারটা বুঝো, চিনি যখন জলে দিলাম তখন কি হচ্ছে, চিনিটা জলে কি হচ্ছে, গুলে যাচ্ছে। অর্থাৎ এটা যদি জল হয় আর এর মধ্যে আমি চিনি দিলাম, তো দেখো চিনি যদি দিই তো এই চিনিটা কি হচ্ছে, প্রথমে কি হবে, এখানে এক জায়গায় জমা হবে, তারপরে আস্তে 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 এগুলো দেখতে পাবো না চিনির কণাটা। ঘটনাটা কি ঘটে, এই যে চিনির চিনিটা আছে সে জলের প্রত্যেকটা কণার মধ্যে বা প্রত্যেকটা জায়গাতে মিশে যায়, দ্রবীভূত হয়ে যায়। অর্থাৎ দেখো, এইটুকুটা জায়গা থেকে এতটা মিশছে, তার মানে কি করছে, বিস্তার লাভ করছে। অর্থাৎ মনে রাখবে, দ্রাব কিন্তু বিস্তার লাভ করে। আর কার মাধ্যমে বিস্তার লাভ করছে, এখানে জল। জলটা কি এখানে দ্রাবক, তার মানে দ্রাবক হচ্ছে এই দ্রাবটার বিস্তার মাধ্যম। এটা সম্পর্কে আমরা পড়বো, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে, এই দ্রাব আর দ্রাবক ইকুয়ালস টু হচ্ছে দ্রবণ। তাহলে তোমরা বলো একটা জিনিস, ধাতু মিশ্রণ এটা কি কোনো দ্রবণ? অবশ্যই এটা একটা দ্রবণ। বা ধাতু মিশ্রণ মানে মিশ্র ধাতু যাদেরকে বলি, যেমন তামা, ঠিক আছে, পিতল, এই ধরনের জিনিসগুলো হচ্ছে কি এক ধরনের দ্রবণ। এখানে মজার ব্যাপার হচ্ছে, দ্রাব কঠিন, দ্রাব কঠিন দ্রাব এবং দ্রাবক হচ্ছে কঠিন। অর্থাৎ
এটা এমন একটা দ্রবণ যেখানে দ্রাব কঠিন, দ্রাবকও কঠিন। কিন্তু চিনি জলটা কি ছিল? দ্রাব কঠিন ছিল, জল তরল ছিল। অর্থাৎ দ্রাব কঠিন এবং তরলের মিশ্রণ ছিল ওটা। এটা হচ্ছে কঠিন আর কঠিনের মিশ্রণ। তো এইভাবে আমরা আরো গ্যাস পেতে পারবো। যেমন তোমরা কোল্ড ড্রিঙ্কস খাও, লিকুইডের মধ্যে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইডকে প্রেসারাইজড করে দ্রবীভূত রাখা হচ্ছে। তো সেটা কি? গ্যাস হচ্ছে কি? দ্রাব। আর তরল হচ্ছে কি সেখানে? দ্রাবক। অর্থাৎ এটা গ্যাস আর তরলের মিশ্রণ ওটা। তো এইভাবে আমরা দ্রবণকে এই দ্রাব আর দ্রাবকের স্টেট, ফিজিক্যাল স্টেট মানে ভৌত অবস্থা, কঠিন, তরল আর গ্যাসীয়, এই দিয়েও কয়েকটা উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি। তো বইয়ের মধ্যে এগুলো আছে, জাস্ট একটা দেখে নেবে কোনটা কি উদাহরণগুলো। ঠিক আছে? আচ্ছা, এবার বুঝবে ব্যাপারটা, আমাদের চ্যাপ্টারটা কি আছে? আমাদের চ্যাপ্টারটা হচ্ছে দ্রবণ। তো দ্রবণ চ্যাপ্টারে যখন করছি তখন দ্রবণের একটা জিনিস খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে গাঢ়ত্ব। বা কনসেন্ট্রেশন। তো দ্রবণের গাঢ়ত্ব কত রকম ভাবে মাপা হয় সেটা আমাদের জানতে হবে। তো তার মধ্যে অন্যতম একটা আছে শতকরা বা পার্সেন্টেজ। খুব সিম্পল, 100 ভাগ দ্রবণে যত ভাগ দ্রাব দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে দ্রবণটার শতকরা। যেমন যদি তোমাকে বলা হয় 10% NaOH এ জলীয় দ্রবণ, এর মানেটা কি? এর মানেটা হচ্ছে জল আর NaOH এর মিশ্রণ। জল অবশ্যই জলীয় দ্রবণ, মানে দ্যাট ইজ জলের পরিমাণটা বেশি আছে। অ্যালকোহলীয় দ্রবণ, দ্যাট ইজ অ্যালকোহলের পরিমাণটা বেশি আছে, তাই না? তো NaOH এখানে দ্রাব, জল হচ্ছে এখানে দ্রাবক। কিন্তু এখানে কি বলেছি? 100 ভাগ দ্রবণে, অর্থাৎ 100 ভাগ দ্রবণে এই জলীয় দ্রবণটাতে 100 ভাগ মানে দ্রবণ মানে হচ্ছে, আমি একটু আগে লিখেছিলাম, দ্রাব প্লাস দ্রাবক, দুজনের যোগফলই হচ্ছে টোটাল দ্রবণটা। অর্থাৎ 100 ভাগ মানে দ্রাব আর দ্রাবকের যোগফলে মিলে 100 ভাগের কথা বলা হয়েছে। 100 ভাগ দ্রবণে 10 ভাগ NaOH দ্রবীভূত আছে। এটা হলো তোমার 10% NaOH এর জলীয় দ্রবণ। পার্সেন্টেজ বলে এটাকে, শতকরা বলা হয়। এবার আমরা জানি যে শতকরাটা কত প্রকারের হয়। দেখো, শতকরা মাপার জন্য কিছু কিছু মাপ নেওয়া হয়। W/W একটা শতকরা। W/W মানে ভর বাই ভর। এবার ভর কার? ভর মনে রাখবে অবশ্যই ভর ইন গ্রাম, ঠিক আছে? এটাও ভর ইন গ্রাম।
কথাটা বুঝতে পারছো তো? আচ্ছা, এইবার ভর বাই ভর, যদিও যেহেতু বাই আছে, গ্রাম কিলোগ্রাম যাই হোক না কেন এখানে প্রবলেম আসবে না। কথাটা বুঝতে পারলে? আচ্ছা, এইবার ভর বাই ভর মানে যেমন আমি বললাম 10%, সাপোজ তোমাকে বললো একটু আগে যেমন উদাহরণ দিয়েছিলাম, ডাব্লু বাই ডাব্লু NaOH এর জলীয় দ্রবণ। 10% ডাব্লু বাই ডাব্লু NaOH এর জলীয় দ্রবণ। তো 10% ডাব্লু বাই ডাব্লু মানটা কি বলছে? ভর বাই ভর। তো আমি কি বলেছিলাম একটু আগে আমরা পড়েছিলাম 100 ভাগ দ্রবণে, কিন্তু ভাগটা আমরা এখানে ভর আয়তন কি হবে লিখিনি, কারণ এর ভাগ আছে তাই। ঠিক আছে, এবার দেখো ভাগটা কিরকম। ডাব্লু বাই ডাব্লু বলেছে মানে 100 গ্রাম, বলেছিলাম ভর 21 গ্রাম হয় ওই জন্য 100 গ্রাম দ্রবণে, জলীয় দ্রবণে 10 গ্রাম NaOH দ্রবীভূত আছে। এর মানেটা হচ্ছে এটা। কথা বুঝতে পারছো? ক্লিয়ার? বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, এর পরে যেটা ভাগ আছে সেটা হচ্ছে ডাব্লু বাই ভি। ভি মানে আয়তন, মানে ভর বাই আয়তন। তোমরা বলবে স্যার এখানে ভর বাই আয়তন, উপরটা কি নিচেরটা কি? একটা জিনিস মনে রাখবে, যে আমরা একটা এখন পরীক্ষা দিই, তো আমরা কি বলি 100-র মধ্যে কত পেয়েছি, তার মানে 100-তে পরীক্ষা হচ্ছে, যততে পরীক্ষা আছে সেটা আমরা কি নিচে। যদি কেউ 90% পায়, 90 পায় 100-তে, তার 100-র মধ্যে 90 পেয়েছে, 100-তে 90। ঠিক তেমনই নিচে কে থাকবে? দ্রাব আর দ্রাবকের মধ্যে কার মধ্যে হচ্ছে ঘটনাটা বলো? এক্স্যাক্টলি, দ্রাব কি করছে? দ্রাবকের মধ্যে থাকছে, বা সরি ভুল বললাম, সরি, দ্রাব আর দ্রাবক কার মধ্যে থাকছে? দ্রবণের মধ্যে। তাহলে বলো এই যে দ্রাবী থাক বা দ্রাবক থাক, সেটা কার মধ্যে থাকছে? এক্স্যাক্টলি দ্রবণের মধ্যে। ঠিক আছে, হ্যাঁ, যেটা আমি একটু আগে বলছিলাম দ্রাবকের মধ্যে থাকছে, এটা আমরা পরে আসবো, সেম জিনিসই একই রকম ভাবে ক্যালকুলেশন করব। ঠিক আছে, তো এখন আমরা যেহেতু দ্রবণ আলোচনা করছি, দ্রবণ নিয়ে বলেছে, ঠিক আছে, তাহলে কার মধ্যে আছে? দ্রবণের মধ্যে। তার মানে এটা কার? অবশ্যই দ্রবণের আয়তন। তো এবার যদি সেম জিনিস দেয় 10% ডাব্লু বাই ভি NaOH এর জলীয় দ্রবণ, তাহলে কি লিখতে হবে? 100 ml, আয়তনটা ml এ, ভরটা গ্রামে। 100 ml দ্রবণে 10 গ্রাম NaOH দ্রবীভূত আছে। এখান থেকে তুমি 1 লিটারেও বের করতে পারবে, অসুবিধা নেই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা গেল ডাব্লু বাই ডাব্লু 1%, দ্বিতীয় গেল ডাব্লু বাই ভি। এবার যেটা করব সেটা হচ্ছে ডাব্লু বাই ভি বাই ভি, ভি বাই ভি মানে দুজনই ভলিউম। ঠিক আছে, মানে বুঝতেই পারছো ব্যাপারটা, যে ধরো তোমাকে বলেছে 1% H2SO4 এর জলীয় দ্রবণ। তো 1% H2SO4 এর জলীয় দ্রবণ, তো কি হয়? তার মানে এটা কি, যে 100 মিলিলিটার দ্রবণে
1 মিলিলিটার H2SO4 দ্রবীভূত আছে। কথাটা বোঝা গেল? খুব সিম্পল এটা শতকরা। আচ্ছা, দেখো শতকরা মাত্রার পর আমরা একটা জানবো, এবার জানবো নর্মালিটি। খুবই ইম্পর্টেন্ট, নর্মালিটি, মোলারিটি আর মোলালিটি। ঠিক আছে, এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। নর্মালিটিটা কি? নর্মালিটি বলছে যে 1 লিটার দ্রবণের মধ্যে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকবে সেটাকে আমরা বলি নর্মালিটি। আবার বলছি, 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকবে তাকে নর্মালিটি বলা হয়। কি হলো? 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকবে তাকেই নর্মালিটি বলা হয়। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো নর্মালিটি যেটা বলা হয় এটাতে বোঝা যাচ্ছে, কিন্তু এখানে একটা টার্ম আছে, সেটা হচ্ছে এইটা, গ্রাম তুল্যাঙ্ক। এই গ্রাম তুল্যাঙ্কটা কি জানো? আচ্ছা, আমি একটু বলে দিই গ্রাম তুল্যাঙ্ক ভার কি, কিভাবে বের করা হয়। এটার একটা পার্ট আমি তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে? আগে যাই নাও জিনিসটা কি, এই নর্মালিটি সম্পর্কে বুঝে নাও। নর্মালিটি হচ্ছে 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকবে তাকেই নর্মালিটি বলা হয়। এবার হচ্ছে বলি গ্রাম তুল্যাঙ্ক, যেটা আমি তোমাকে বলছিলাম যে তোমরা বুঝো কি না, আমি বলে দিচ্ছি জিনিসটা কি। দেখো, প্রথমে জানি তুল্যাঙ্ক ভার যার যত থাকে, ঠিক আছে, তারই গ্রামে প্রকাশকে বলা হয় গ্রাম তুল্যাঙ্ক। আবার বলছি, তুল্যাঙ্ক ভার কোনো এলিমেন্টের যেই তুল্যাঙ্ক ভারটা থাকে তার গ্রামে প্রকাশকেই বলা হয় গ্রাম তুল্যাঙ্ক। ফর অ্যান এক্সাম্পল, H2SO4 এর তুল্যাঙ্ক ভার কত? 49।
ঠিক আছে, H2SO4 এর তুল্যাঙ্ক ভার কত? 49। এবার ধরো তুমি 98 গ্রাম H2SO4 নিয়েছো, তাহলে এখানে গ্রাম তুল্যাঙ্ক কত আছে? অবশ্যই যে ডাব্লুটা নিলে, অর্থাৎ যে ভরটা তুমি নিলে, অর্থাৎ কি লিখবো আমরা? গৃহীত ভর বাই তুল্যাঙ্ক ভার। ঠিক আছে, গৃহীত ভার বাই তুল্যাঙ্ক ভার বা গৃহীত ওজন বাই তুল্যাঙ্ক ওজন সমান সমান গ্রাম তুল্যাঙ্ক। সিম্পল হবে, এটা মনে রাখবে যে কারণে গৃহীত ভার মানে যেটা তুমি নিবে বাই বা যেটা দেওয়া আছে অঙ্কে দেওয়া থাকতে পারে, ঠিক আছে, বাই তুল্যাঙ্ক ভার সমান সমান গ্রাম তুল্যাঙ্ক। তো ধরো 1 লিটার দ্রবণে যদি 98 গ্রাম H2SO4 দ্রবীভূত থাকে, তাহলে নর্মালিটি কত? তাহলে দেখো এটাকে যদি আমি ডাব্লু ভাবে নিই আর তুল্যাঙ্ক ভারকে যদি আমরা ই নিই, এটা হচ্ছে কত? ডাব্লু বাই ই তুল্যাঙ্ক ভার। গ্রাম তুল্যাঙ্ক মানে হচ্ছে ডাব্লু বাই ই, গ্রাম তুল্যাঙ্ক মানে হচ্ছে ডাব্লু বাই ই। ঠিক আছে, তুল্যাঙ্ক ভার ই মানে এটাকে ইকুইভ্যালেন্স ওয়েট বলে, আর এটা ওয়েট টেকেন। আচ্ছা, এবার আমরা জেনে নিই, তাহলে 1 লিটার যদি 98 থাকে, তাহলে 99 বাই 49 গ্রাম তুল্যাঙ্ক কত হচ্ছে? 2। তার মানে 1 লিটারে যত গ্রাম তুল্যাঙ্ক থাকবে সেটাকে আমরা নর্মালিটি বলবো। তাহলে এবার তাহলে কত হলো নর্মালিটি? এই দ্রবণটার H2SO4 এর নর্মালিটি হবে 2 নর্মালিটি। এটা কি হবে? 2 নর্মালিটির H2SO4 এর জলীয় দ্রবণ যদি জলের মধ্যে নেওয়া হয়। কথাটা বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা নর্মালিটি কি করে বের করব দেখে নিচ্ছিস সূত্রটা। আচ্ছা দেখো, আমরা কি বললাম? ধরো ভি লিটার ধরো ভি লিটার দ্রবণে ডাব্লু গ্রাম দ্রাব দ্রবীভূত আছে। ঠিক আছে, দ্রাবের তুল্যাঙ্ক ভার ই। তাহলে দ্রবণটির নর্মালিটি কত? দ্রবণটির নর্মালিটি কত? দ্রবণটির নর্মালিটি কত হবে? দেখো এবার হচ্ছে দ্রবণটির নর্মালিটি কত হবে দেখে নাও। দেখো আমাদের কি বের করতে হবে? 1 লিটারে কত গ্রাম তুল্যাঙ্ক আছে, তাহলে আমাদের নর্মালিটি বেরিয়ে যাবে। কিন্তু এখানে দিচ্ছে ভি গ্রাম, তাহলে ভি লিটারে কত গ্রাম তুল্যাঙ্ক আছে? ডব্লিউ বাই ই। ভি লিটার দ্রবণে ডব্লিউ বাই ই গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত আছে। তাহলে আমাদের বের করতে হবে কত? 1 লিটারে
তাহলে 1 লিটার দ্রবণে কত আছে W/E ইন্টু ভি। তাহলে দ্রবণটার নর্মালিটি 1 লিটারে যে তোমার গ্রাম তুল্যাঙ্ক থাকছে সেটাই। তাহলে আমরা নর্মালিটির সূত্র জানলাম, নর্মালিটি ইকুয়ালস টু W/E ইন্টু ভি। এখানে কি হচ্ছে, ভি কিন্তু লিটারে আর ডাব্লু গ্রামে। কথা বুঝতে পারছো? এবার ধরো কোনো কারণে তোমাকে এমএল দিয়েছে, তাহলে এটা এমএল হতো, ঠিক আছে? তাহলে 1 ml হতো এটা। তাহলে 1 লিটার মানে কত, 1000 ml বের করতে হতো। 1000 ml যদি বের করো তাহলে উপরে কি হবে, 1000 দিয়ে গুণ হয়ে যাবে। এটা যখন ml আর W সবসময় গ্রামে। অর্থাৎ যদি নর্মালিটি ইকুয়ালস টু W/E ইন্টু ভি, যখন লিটারে থাকবে তখন 1000টা থাকবে না, আর যখন ml থাকবে তো উপরে একটা 1000 গুণ থাকবে। আচ্ছা, এটা কি হলো আমাদের কাছে নর্মালিটি। এই যে নর্মালিটি পেলাম, এই নর্মালিটিটার মধ্যে কিছু প্রবলেম দেখা দিল। যদিও এখনো অনেক বেশি ইউজ হয় নর্মালিটিটা, কিন্তু তার জন্য অন্য পদ্ধতি ইউজ করার চেষ্টা করা হলো। তার ফলে কি তৈরি হলো, একটা পেলাম আমরা পরে মোলারিটি, মোলারিটি। কিন্তু মোলারিটি আনার দরকার ছিল, কি প্রবলেম ছিল এখানে এটা আমরা বুঝে নিই। তো প্রবলেমটা দেখো, প্রবলেমটা যেটা ছিল সেটা হচ্ছে এখানে যে ইকুইভ্যালেন্ট ওয়েট আছে সেটা কি হয়, রিঅ্যাকশনসের সাথে চেঞ্জ হতে পারে, অর্থাৎ বিক্রিয়ার উপর নির্ভরশীল। তাহলে যদি বিক্রিয়ার উপর নির্ভরশীল হয় তাহলে নর্মালিটিও কি হচ্ছে, বিক্রিয়ার উপর নির্ভরশীল হচ্ছে। অর্থাৎ একটা সলিউশন তৈরি করলাম, যে বিক্রিয়াটা হওয়ার কথা অন্য একটা বিক্রিয়া করে নিল, তার ফলে ইকুইভ্যালেন্ট ওয়েট চেঞ্জ হয়ে যাবে, ফলে দ্রবণটার নর্মালিটিও আমরা এরর পাবো বা ভুল পেয়ে যাব। আমরা যেটা একসেপ্ট করে যাচ্ছিলাম সেটা পাবো না, যেটা এক্সপেক্ট করছিলাম আমরা। ঠিক আছে? তার মানে কি হচ্ছে, এই যে নর্মালিটি, এই ইউনিটিটা, এই গাঢ়ত্বের এককটা, মাত্রাটা কি হচ্ছে, বিক্রিয়ার উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। এই কারণে একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম হচ্ছে এখানে কার সাপেক্ষে নিচ্ছে, আয়তন। আয়তন কি, টেম্পারেচার ডিপেন্ডেন্ট। অর্থাৎ যদি তাপ বাড়ায় তাহলে তরল বেরিয়ে যাবে বাষ্প হয়ে, তার ফলে কি হচ্ছে, আয়তন কমে যাবে, দ্যাটস গাঢ়ত্ব আরও বেড়ে যাওয়ার কথা। তাহলে তো এই ক্ষেত্রেও কি হচ্ছে, এই যে মাত্রাটা আছে, যে এককটা আছে নর্মালিটি, সেটা আবার উষ্ণতার উপরেও নির্ভরশীল। এই দুটো কারণে আমরা কি করছি, এই দুটো কারণে, এই দুটো জিনিসকে যাতে ঠিক করা যায়, এই কারণে পরবর্তী একটা চেষ্টা করা হলো, সেটা হচ্ছে মোলারিটি। সেটা কি, মোলারিটি তৈরি করা হলো। এটা এবার আমরা এটা সম্পর্কে জানবো, মোলারিটিটা কি। আচ্ছা, আমি আবার বলছি, গ্রাম তুল্যাঙ্ক বা তুল্যাঙ্ক ভার কি করে নির্ণয় করতে হয়, গ্রাম তুল্যাঙ্ক তো বুঝতে পারলে, কিন্তু তুল্যাঙ্ক ভার কি করে নির্ণয় করা যায়, ঠিক আছে, সেটা ভিডিওতে
আমার চ্যানেলের ভিডিওতে পেয়ে যাবে, চ্যানেলে, ঠিক আছে, আমার চ্যানেলে সেই ভিডিওটা পেয়ে যাবে ক্লাসে, যেখানে তুল্যাঙ্ক নির্ণয় করার পদ্ধতি শেখানো থাকবে। আচ্ছা, এবার আমরা মোলারিটিতে আসছি। মোলারিটিটা কি? মোলারিটি হচ্ছে এক লিটার দ্রবণে যত গ্রাম মোল বা মোল সংখ্যা, যত গ্রাম মোল বা মোল সংখ্যা বা মোল সংখ্যা, ঠিক আছে, দ্রবীভূত থাকে তাকেই বলা হয় মোলারিটি। তো ভালো করে নোটিস করো, আগেরটাতে ছিল 1 লিটার দ্রবণে যত গ্রাম তুল্যাঙ্ক থাকে, এখানে 1 লিটারে যত গ্রাম মোল থাকে, ঠিক আছে। তুল্যাঙ্ককে চেঞ্জ করা হলো কারণ এটা রাসায়নিক বিক্রিয়ার সাথে চেঞ্জ হচ্ছিল। তো এটা কি রাসায়নিক বিক্রিয়ার সাথে চেঞ্জ হয় না? গ্রাম মোল কি রাসায়নিক বিক্রিয়ার সাথে চেঞ্জ হয় না? দেখে নেই আগে গ্রাম মোলটা কি। গ্রাম মোলটা হচ্ছে গৃহীত ওজন মানে W বাই মোলার ওজন, দ্যাট ইজ M সমান সমান গ্রাম মোল বা মোল সংখ্যা, যেটাকে N দিয়ে আমরা ডিনোট করি। এটা কি মোলার ওজন? যেমন H2SO4 এর মোলার ওজন কত? হাইড্রোজেনের 1 করে দুটো আছে 2, সালফারের কত 32, অক্সিজেনের 16, 4 16 64, 34 64 98, এর মোলার ওজন কত? 98, ঠিক আছে। এবার যদি তোমার কাছে কেউ বলে যে 196 গ্রাম H2SO4 আছে, তাহলে গ্রাম মোল কত হবে? অবশ্যই 196/98, তবে 2 মোল, MOLE মোল বা গ্রাম মোল। কথাটা বুঝতে পারলে? মোল সংখ্যা বা মোল বলা হয় বা গ্রাম মোলও বলা হয়। কথাটা বোঝা গেল? কোনো সমস্যার মধ্যে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এবার দেখে নিই জিনিসটাকে। তাহলে মোল মনে হচ্ছে W/M, W/M। আচ্ছা, ধরো আমি বলছি V লিটার দ্রবণে W গ্রাম, অবশ্যই W গ্রামে থাকবে, দ্রবীভূত আছে। দ্রাবের মোলার ওজন বা আণবিক ওজন বা আণবিক ওজন কত? M। তাহলে দ্রবণটার মোলারিটি কত? আচ্ছা, মোলারিটি কত হবে তাহলে? V লিটারে বলেছে, কি বলছে? 1 লিটারে কত গ্রাম মোল, যত গ্রাম মোল থাকবে সেটাই। তাহলে V লিটারে কত গ্রাম মোল আছে? V লিটার দ্রবণে W/M মোল দ্রাব
দ্রবীভূত আছে। তা আমার কত বের করতে হবে 1 লিটারে? একদম সেম, ওখানে W/M ছিল, ওখানে W/E ছিল, এখানে W/M। আর আণবিক ওজন তো আণবিক ওজন সংকেতের উপর ডিপেন্ড করে, যেহেতু সংকেতের উপর ডিপেন্ড করে সেহেতু বিক্রিয়ার সাথে কোনো পরিবর্তন হয় না। বোঝা যাচ্ছে? ঠিক আছে, 1 লিটার দ্রবণে তাহলে V/M ইন্টু ভি থাকবে। তাহলে মোলারিটি, যেটাকে ক্যাপিটাল এম দিয়ে ডিনোট করা হয়, আমরা ব্র্যাকেট রাখছি যাতে এই এম আর এই এম এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারি। মোলারিটি সমান W/M ইন্টু ভি। যদি এটা ml এ থাকতো একই ব্যাপার, ml তাহলে এটা 100 হয়ে যাবে, এটা লিটারে, এটা গ্রামে। W ইন্টু 1000 বাই M ইন্টু ভি। ml যখন থাকবে উপরে একটা 1000 থেকে যাবে। কথাটা বোঝা গেল? আচ্ছা, এবার যদি তোমাকে একটা জিনিস বের করতে পারে, মোলারিটি আর নর্মালিটির মধ্যে সম্পর্ক, তো খুব সিম্পলভাবে বের করতে পারবে। দেখো, খুব সিম্পলভাবে মোলারিটি আর নর্মালিটির মধ্যে সম্পর্ক বের করতে পারবে। অর্থাৎ কোনো অঙ্কে যদি তোমাকে মোলারিটি দেওয়া থাকে আর নর্মালিটি চাই, তাহলে তুমি বের করতে পারবে। দেখো, নর্মালিটি বাই মোলারিটি করে দাও, সমান কি W/E ইন্টু ভি। ভি লিটার, অবশ্যই মনে রাখবে দ্রাবটা সেম থাকবে দুটোরই ক্ষেত্রে। W/M ইন্টু ভি। তাহলে দেখো ভি, তাহলে কি হচ্ছে দেখো, এই ইটা নিচে চলে আসছে, এমটা উপরে চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে M/E, দ্যাট ইজ আণবিক ওজন বাই তুল্যাঙ্ক ভার বা তুল্যাঙ্ক ওজন। তাহলে নর্মালিটি বাই মোলারিটি সমান আণবিক ওজন বাই তুল্যাঙ্ক ভার বা ওজন। কথাটা বোঝা গেল? আচ্ছা, দেখো এই যে মোলারিটিতে আসলাম, এখানে একটা প্রবলেম তো সলভ হয়ে গেছে, যেটা E9, এখানে M আছে, যেটা রিয়াকশনের সাথে চেঞ্জ হয় না। কিন্তু এখানে আর একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, কারণ এখানে ভলিউম আছে। ঠিক তেমনই এখানেও ভলিউম আছে, তাহলে কি হচ্ছে, এটাও টেম্পারেচার ডিপেন্ডেন্ট হচ্ছে। এই টেম্পারেচার ডিপেন্ডেন্ট হওয়ায় এটাকেও চেঞ্জ করে আর একটা আনার চেষ্টা করা হলো, ঠিক আছে, যেটার নাম মোলালিটি। এবার আমরা সেটাতেই আসবো। আমরা গাঢ়ত্বের মাত্রাগুলোই করছি এখন। এবার কি আসবে বললাম, মোলালিটি, একে স্মল এম দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। এবার দেখো ব্যাপারটা বুঝো, মোলালিটিটা কি। মোলালিটি হচ্ছে 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকে, এতক্ষণ দ্রবণে করছিলাম, তাই না, এই একটা ইউনিট যেখানে দ্রাবকের মধ্যে ব্যাপারটা আসছে, যেটা আমি প্রথমেই বলছিলাম ভিডিওর প্রথম দিকে, যে দ্রাবকের মধ্যেও দ্রবীভূত হচ্ছে, এটা এখানে ইউজ হবে, ঠিক আছে। যত গ্রাম মোল দ্রাব
দ্রবীভূত থাকে। এবার জিনিসগুলো এবার বুঝতে পারছো, সিম্পলভাবে বুঝতে পারছো ব্যাপারটা কি হতে পারে। তো আমরা ডাইরেক্ট কোশ্চেন্স তাহলে দেখে নিই একটা, মানে এটাকে কি করে ফর্মুলায় আনতে পারি দেখে নেব আমরা, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে, ধরো বলছে ডাব্লু গ্রাম দ্রবণে W2 গ্রাম দ্রবীভূত। আচ্ছা, তো দ্রাবের ওজন কত? W2, ঠিক আছে। দ্রাবের আণবিক ভর M2, যেহেতু এটা W2 নিলাম, এটাকেও M2 নিলাম, যেহেতু সেম দ্রাবেরই, ওটা দুটোই দ্রাবেরই প্রপার্টি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমরা মোলালিটি কি করে বের করবো, এখান থেকে দ্রবণের মোলালিটি চাইছে। তো এখানে কত বলেছে? ডাব্লু গ্রাম, কি বলেছে? ডাব্লু গ্রাম দ্রবণে। তো ডাব্লু গ্রাম দ্রবণে, কিন্তু এখানে কি বলছে? দ্রাবকে। আচ্ছা, এটা সলভ করার জন্য আমরা আগে পিছনে একটু যাই। আমরা লিখেছিলাম দ্রাব প্লাস দ্রাবক সমান সমান দ্রবণ। তাহলে দ্রাবক সমান সমান কি? দ্রবণ মাইনাস দ্রাব, তাই না? দ্রবণ থেকে যদি দ্রাব বের করে দেওয়া হয় তাহলে সেটা কি? দ্রাবক আসবে। তাহলে দ্রাবকের ওজন কত? W মাইনাস W2 গ্রাম। তো এটাকে আমরা W1ও লিখতে পারি, এটা সমান সমান এটা। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই গ্রামে, এত গ্রামে কত গ্রাম মোল আছে? W2/M2 গ্রাম মোল দ্রাব দ্রবীভূত আছে। তাহলে দেখো W মাইনাস W2 গ্রাম দ্রাবকে W2/M2 মোল দ্রাব দ্রবীভূত আছে। ক্লিয়ার? তাহলে এবার বলো 1 গ্রাম দ্রাবকে কত আছে? W2/M2 ইন্টু W মাইনাস W2 মোল। কিন্তু আমার 1 গ্রাম তো লাগবে না, আমার কত যাচ্ছে? 1 কেজি বা 1000 গ্রাম, একই জিনিস। তাহলে আমাকে কি করতে হবে? 1000 গ্রামে কনভার্ট করে আনতে হবে। তাহলে কি হবে? অবশ্যই এর মধ্যে 1000 যুক্ত হয়ে যাবে। এটাকে 1000 করে দিলাম আর নিচে লিখলাম না। তাহলে মোলালিটি সমান সমান এটা। তাহলে মোলালিটি পেয়ে গেলাম W2 ইন্টু 1000 বাই M2 ইন্টু W মাইনাস W2। এই জায়গাটায় এটা বারবার না লিখে তুমি এটাও লিখতে পারো, তবে এটা লিখে দিতে হবে, এটা ইকুয়ালস টু এটা। ক্লিয়ার? এটা হয়ে গেল আমাদের মোলালিটি। তাহলে গাঢ়ত্বের পার্টটা চলে আসলো। পরের ভিডিওতে আমরা বুঝবো নেক্সট টপিক। ঠিক আছে, থ্যাংক ইউ।